সদ্গুরু নমস্কার। সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এগুলো তো শুধুই নির্বাচন, কিন্তু এটা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে যে এ এক প্রজন্মগত পরিবর্তন? ভারতের জনগণ খুব খুব স্পষ্টভাবে নিজেদের রায় জানিয়েছে। আমরা যে ধরনের সংখ্যা দেখছি, পশ্চিমবঙ্গে 200-র বেশি, আসামে 100-র বেশি, সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা। তামিলনাড়ুতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না হলেও তবে একটা বিরাট ব্যাপার একজন নতুন প্রার্থীর 100-র গণ্ডি পার করা। কিভাবে দেখছেন মানুষের যে কণ্ঠস্বর শোনা গেল এই নির্বাচনে তাকে? দেখুন, এই বিষয়টা সবারই মন দিয়ে দেখা উচিত, শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও। কারণ ভারত আসলে কি তা নিয়ে অনেকেই অনেক অপমানসূচক মন্তব্য করেছেন। মানুষ এই পরিমাণে পরিণত মনস্ক, বাইরে থেকে তাদের যতই অশিক্ষিত মনে হোক, যতই কম আধুনিক মনে হোক না কেন, আসলে আমরা অত্যন্ত উন্নত গণতন্ত্র, খুব পরিণত এক গণতন্ত্র। আমরা খুব একটা চেঁচামেচি করি না, আমরা সোজা ব্যালট বক্সে যাই আর যা করার সেটা করি। 92%। অঙ্কেও মানুষ এত নম্বর পায় না, ঠিক? অলরাইট। গণতন্ত্রের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আর যে পরিপূর্ণতা ভারতীয় গণতন্ত্রে আছে, এটা তারই এক অসাধারণ প্রদর্শন। আর বেশিরভাগ রাজ্যেই ভোট পড়েছে 80%-এরও বেশি। এটা সত্যিই চমৎকার, গণতন্ত্রের এক দর্শনীয় মহোৎসব, যা পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। যেমন ধরুন, আমেরিকায় মাত্র 43 থেকে 44% মানুষ ভোট দিতে যায়। 92%-এর বেশি ভোট পড়াটাই প্রমাণ করে যে মানুষ গণতন্ত্রকে কতটা মূল্য দেয়, আর কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে কিভাবে তারা সেটা করে। তো এসব বলার পর আমি এই নিষ্পত্তি করতে চাই না যে এইটা এর পক্ষে বা ওর পক্ষে গেছে। আসল কথা হলো, মানুষ খুব স্পষ্টভাবে বার্তা দিয়েছে তারা কতটা মূল্য দেয় ব্যালেটকে, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে, আর কিভাবে সেটা তারা নিজেদের হৃদয় আর মস্তিষ্কে ধারণ করে। আমার মনে হয় এটা সেই বিষয়ই দেখবার মতো এক বার্তা। শুরু করা যাক পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলে, কারণ আমার মনে হয় নিঃসন্দেহে এটাই সবথেকে বড় চমক। 3বারের মুখ্যমন্ত্রী একেবারে ক্ষমতাচ্যুত হলেন এবং কিভাবে নেমে এলেন মাত্র 2 অঙ্কে, গতবার যিনি 200-র বেশি আসন পেয়েছিলেন। আপনি বিষয়টাকে কিভাবে? আমি জানি না, আমি জানি না এতে অবাক হওয়ার কি আছে, কারণ এই একটা বিষয় ভারতীয় জনতা সম্পর্কে আমাদের বুঝতে হবে যে তারা চট করে কোনো প্রতিক্রিয়া দেখান না। তারা রাস্তায় নেমে মারামারি করবেন না প্রত্যেক দিন। বাঙালিদের মধ্যে এই তেজটা খানিকটা থাকলেও সাধারণত বেশিরভাগ মানুষই এটা করেন না। কিন্তু একই সঙ্গে তারা এমন মানুষও নন যাদের ভয় দেখানো যাবে, তাদের ওপর চিরকাল স্বৈরাচার চালানো যাবে না। তারা নিজেদের মতো করেই জবাব দেবেন, আর আপনি সেটাই দেখছেন। আমি অন্তত অবাক নই, তবে হ্যাঁ, সংখ্যা দেখে অবশ্যই অবাক হয়েছি। আর এর জন্যে যারা কাজ করেছেন তাদের সব্বাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার মনে হয় মানুষ সত্যি অনুপ্রাণিত হয়েছেন যেভাবে প্রেরণা আর দায়বদ্ধতাকে আমাদের প্রধানমন্ত্রী মানুষের সামনে তুলে ধরেন, সেইটা দেখে। সব ক্ষেত্রেই যে মাত্রা দায়বদ্ধতা আর অনুপ্রেরণা তিনি জাতির মধ্যে ক্রমাগত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় সেটাই একরকম জাদুর মতো কাজ করেছে। আরেকটা ব্যাপার হলো আমাদের গৃহমন্ত্রী, তার দৃঢ়তা আর সাহস, যেভাবে তিনি গোটা বিষয়টা পরিচালনা করেছেন, আমার মনে হয় সেটা সত্যিই সত্যিই প্রশংসনীয়। আর প্রতিটি রাজনৈতিক দলেরই এটা শেখা উচিত যে আপনি শুধু অমার্জিতভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করবেন না, বরং আপনি শিখবেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে কাজে লাগাতে নিজের লক্ষ্য পূরণের জন্যে, সে আপনি যে দলেরই হন না কেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমার মনে হয় তারা সেটা প্রমাণ করে দেখিয়েছেন। আর এখানে শ্রী শুভেন্দু অধিকারীর কথা উল্লেখ না করলেই নয়। আমি তার সঙ্গে কখনো দেখা করিনি বা ব্যক্তিগতভাবে তাকে চিনিও না, কিন্তু তার কিছু কাজকর্ম দেখেছি। যেভাবে তিনি রাস্তায় নেমে কাজ করছেন সেটা খুবই, মানে 10 বা 12 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করিয়ে দেয়। দেখুন, উনি তো একই কাজ করেছিলেন, কিন্তু আমার মনে হয় সমস্যাটা ছিল, আমার বিশ্বাস সবাই তো ভালো উদ্দেশ্য নিয়েই আসেন, তারপর ধীরে ধীরে অন্য পথে চলে যান। তো আমার মনে হয় তার সমস্যাটা ছিল প্রশাসনিক অক্ষমতা, অথবা প্রশাসনিক ক্ষমতা হারিয়ে ফেলে উল্টে কিছু মানুষের আনুগত্যের ওপর অতিরিক্ত নির্ভরতা। ধীরে ধীরে এই অনুগত মানুষগুলোই আপনাকে নানানভাবে নিচের দিকে টেনে নামাবে। আর
আমার মনে হয় উনি কল্পনাতীত দ্রুততায় সেই পথে নেমে গেছিলেন আর রাজ্যটাকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে শেষ পর্যন্ত একমাত্র পথ হয়ে দাঁড়ায় যারাই বিরোধিতা করবেন তার উপর লাঠি ঘোরানো, আর সেটাই হয়েছে। আর একবার যদি আপনি একটু ঢিলেমি দিয়ে ফেলেন নিজের ব্যক্তিগত স্বার্থে, তাহলে বাকি সবাইও সেই সুযোগটা নেবে আর দুর্নীতি ও শোষণের মাত্রাকে অন্য আরেকটা স্তরে নিয়ে যাবে, আর এটাই ঘটেছে। কিন্তু সর্বোপরি আমার মনে হয় একটা বড় বিষয় এই পার্থক্যটা তৈরি করেছে। বাংলায় আমরা যে ধরনের সংখ্যা দেখলাম তার সাথে গত 12 মাসে বাংলাদেশে যা ঘটেছে তার একটা বড় সম্পর্ক রয়েছে। আমার মনে হয় বাঙালিরা বাস্তবটা বুঝতে পেরেছে, যদি আমরা এই পথে হাঁটি তাহলে এখানেও এমনটাই হবে, আর আমরা সেটা হতে দিতে চাই না। আর এটা কোনো নতুন বিষয় নয়। আপনার যদি আরেকটু মনে থাকে, যদি আপনি স্মৃতিভ্রংশের শিকার না হন, তবে 1948 সালের দিকে ফিরে তাকালে দেখবেন কলকাতা আর বাংলার বিরাট অংশে এমনটাই ঘটেছিল, আর তারা দুর্ভিক্ষের মুখোমুখিও হয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাই তাদের সেই দুর্দশার কথা পুরোপুরি ভুলে যাওয়ার নয়। আমি অনেক বাঙালি পরিবারের সঙ্গে কথা বলেছি, আর তাদের ঠাকুমারা গোটা ছোটবেলাটা ধরে গল্প করেছেন দুর্ভিক্ষে কি হয়েছিল, 1948 সালে কি হয়েছিল, সেই সব নিয়েই। কিন্তু কোনোভাবে বিষয়টা তাদের মনে সেভাবে প্রভাব ফেলেনি। তবে আমার মনে হয় বাংলাদেশে যা ঘটল সেটা সত্যিই তাদের একরকমভাবে জাগিয়ে তুলেছে। তবে ভিত্তিগত স্তরে দলীয় ব্যবস্থার কাজের কৃতিত্ব কোনোভাবেই কেড়ে নেওয়া যায় না। তারা নিশ্চিতভাবেই নিজেদের কাজ করেছেন। কিন্তু আমার মনে হয় কিন্তু কিভাবে এটাও সদ্গুরু, বাংলাদেশ কিভাবে পশ্চিমবঙ্গের মানুষের মন প্রভাবিত করে? অনেকেই বলবেন যে এটা তো আপেলের সাথে লেবুর তুলনা করার চেষ্টা। দেখুন, আমাদের এটা বুঝতে হবে যে এটা একই মাটি যেখানে আমরা একটা কৃত্রিম সীমারেখা টেনেছি। একই মানুষ, একই ভাষা, একই সংস্কৃতি। পার্থক্য শুধু এটাই যে তারা একটা আলাদা ধর্মীয় পরিচিতি বেছে নিয়েছিল আর অন্য পথে এগিয়েছিল। মূলত মুজিবুর রহমান এবং পরে তার মেয়ের কারণে তারা একটা নির্দিষ্ট ভারসাম্য বজায় রেখেছিলেন, খুব একটা চরম পর্যায়ে যাননি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার মনে হয় গত 12 মাসে তারা খোলা মাঠ পেয়ে গিয়েছিল। আর আপনি জানেন তখন কি হয়। আমি যেটা বুঝেছি, সীমান্তের ওপারে থাকা অনেক বাংলাদেশিকে চেনার সুবাদে আমার যে ধারণা, এইসবে তাদের মনেও খুব খারাপ প্রভাব পড়েছে। এগুলো তারা নিজেরাও করতে চায় না, কিন্তু কিছু নির্দিষ্ট গোষ্ঠী এটা করে আর বাকিদের সাহস নেই সেটা থামানোর। সরকারি ব্যবস্থারও সেই প্রয়োজনীয় সাহস ছিল না, অথবা হয়তো তারা ইচ্ছাকৃতভাবে এটা হতে দিয়েছে। যেটাই হোক না কেন, সবাই এটা বুঝতে পেরেছে যে এ পথে এগোলে পরিণতি এমনই হবে। তাই সীমান্তের দুই পারেই প্রচুর মানুষ, বলতে গেলে বেশিরভাগ মানুষই চায় না এইরকম কিছু ঘটুক। আর এটা একদম স্পষ্ট হয়ে গেছে যে এ পথে এগোলে এমনটাই ঘটবে। তাই আমার মনে হয় এটা জনগণের মনস্তত্ত্বের উপর গভীর প্রভাব ফেলেছিল। তারা আপনি কি সাম্প্রতিককালে বাংলাদেশে মৌলবাদের উত্থানের কথা বলছেন? একটাই আপেলকে আমরা কেটেছি, এক টুকরো ওদিকে পড়েছে, আরেক টুকরো এদিকে। আপেল আর লেবু নয়, এটা একটাই আপেল। But how can the kind of radicalization or the radicalism that we saw? কিন্তু বাংলাদেশে আমরা যে ধরনের মৌলবাদ দেখেছি, বিশেষ করে শেখ হাসিনার অপসারণের পর, সেটা ভারতকে কিভাবে বিপদে ফেলতে পারে? পশ্চিমবঙ্গ সহ ভারতের মূল কাঠামো তো ধর্মনিরপেক্ষ। দেখুন, আপনি যে কোনো রাজ্যকে নিজের ইচ্ছে মতো নাম দিতে পারেন, কিন্তু মানুষ সেটাই অনুভব করেন যেটা রাস্তায় হতে দেখে। একটা বিষয় হলো, আপনি যদি বাংলার ইতিহাসের দিকে ফিরে তাকান, এমনকি মহাভারতের যুগেও যখন একে বঙ্গদেশ বলা হতো, সেই সময়েও মানুষ আলোচনা করত যে এই বঙ্গের মানুষরা কতটা পারদর্শী ছিলেন তাদের শিল্প, সঙ্গীত আর সাহিত্যে, কত উন্নত আর সভ্য মানুষজন। মানুষ এসব নিয়ে কথা বলছে তখনও। আর জানেন তো, ব্রিটিশ আমলেও সবাই স্বীকার করত যে বাংলা সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ ছিল। এটা প্রায় একটা দেশ ছিল, বঙ্গ নিজেই একটা জাতি ছিল। তো মাঝপথে কোনোখানে আমার মনে হয় এই বাম শাসনে, যখন মুখ্যমন্ত্রীরা অর্ধেক সময় লন্ডনে কাটাতেন আর জানেন তো কোনো এক উপায়ে রাজ্য চালাতেন, আর তারা ভাবতেন সব কিছু নিয়ন্ত্রণ করার একটাই উপায় হলো হিংস্রতা। একবার যদি আপনি সমাজ ব্যবস্থায় হিংসা নিয়ে আসেন, তাহলে বুদ্ধিমান শ্রেণীর মানুষ কমে যাবে বা রাজ্য ছেড়ে চলে যাবে। আমার মনে হয় বাংলার ক্ষেত্রে এটা খুব মারাত্মকভাবে ঘটেছে।
সবচেয়ে বুদ্ধিমান মানুষ, প্রতিভাবান মানুষেরা বিপুল সংখ্যায় রাজ্য ছেড়ে চলে গেছেন। সবাই নয়, তবে একটা বড় অংশ চলে গেছে। আর একবার যদি আপনি এমন জনসংখ্যাকে হারিয়ে ফেলেন, তাহলে যে কোনো সভ্যতায় আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু হারালেন। তাই যদি আপনি বাংলাকে বা বঙ্গদেশকে একটা সভ্যতা হিসেবে দেখতে চান, তবে গত 40-45 বছরে তারা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমার মনে হয় সেদিক থেকে দেখতে গেলে মানুষ এই ক্ষতিটা গভীরভাবে অনুভব করেছেন, আর সবকিছুই রাস্তায় নেমে মারামারির পর্যায়ে চলে এসেছে। রাজনীতিকরা প্রকাশ্যে, ক্ষমতায় থাকা মানুষেরা বলছেন আমরা রাস্তায় নেমে লড়াই করব। দেখুন, দেশ থেকে এই ধরনের ভাষা মুছে ফেলা উচিত। আপনার লড়াই হবে ব্যালট বক্সে, কখনোই রাস্তায় নেমে নয়। এই রাস্তার গুন্ডাদের তাড়ানো উচিত দেশ থেকে। আমরা এটা যদি না করি, আমাদের কোনো দেশ থাকবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। আর যখন প্রশাসন নিজেই আইন শৃঙ্খলাকে সম্মান করে না, তখন মানুষের মনে আর সেই রাজ্যে শান্তিতে থাকার ভরসাটা থাকে না। তাই বিশাল সংখ্যক মানুষ, সে উচ্চবিত্ত হোক বা কিছু জেলার একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা চলে গেছে। আপনি শুধু তামিলনাড়ু বা কর্ণাটকে যেসব শ্রমিকরা কাজ করছে তাদের দিকে তাকান, সেখানকার বেশিরভাগ নির্মাণ শ্রমিকই হলো বাঙালি। তারা কিন্তু নিজেদের ইচ্ছেতে সেখানে যায়নি, তারা এমনি এমনি রাজ্য ছাড়েনি। ছেড়েছে কারণ সেখানে কোনো জীবিকা নেই আর কোনো সুরক্ষাও নেই, বিশেষ করে মহিলাদের জন্যে। তো এটা একটা খুব গুরুতর বিষয়, যা সমাধান করা জরুরি। আমি আশা করি নতুন যে প্রশাসন আসবে তারা এর মোকাবিলা করবে। একদমই সহজ হবে না, কারণ পচনটা একটা গভীর স্তরে পৌঁছে গেছে। এর জন্যে অনেক পরিচর্যার প্রয়োজন। শুধু মেরামত করলেই হবে না, শুধু জোর করে কিছু একটা থামিয়ে দিলে হবে না। মানুষকে যত্ন করে বের করে আনতে হবে যে পরিস্থিতিতে তারা আটকে পড়েছে সেখান থেকে। কারণ অনেকেই নিজের ইচ্ছে এতে গিয়ে আটকে পড়েনি, বরং সেটাই তাদের একমাত্র বিকল্প ছিল। তাই কোনো না কোনোভাবে সবাই এর মধ্যে জড়িয়ে পড়ে, বিশেষ করে যখন এই ধরনের পরিস্থিতি অনেক দিন ধরে চলতে থাকে, যেমনটা বাংলায় ঘটেছে। You know, you spoke of Shubhendu Adhikari. It reminded me, Sadhguru, that আপনি শুভেন্দু অধিকারীর কথা বললেন, তাতে আমার মনে পড়লো সদ্গুরু যে তিনি এই পুরো নির্বাচন জুড়ে, এমনকি নির্বাচনের শেষেও বলেছেন যে এটা হলো সনাতন ধর্মকে বাঁচানোর লড়াই। আপনার কি মনে হয় এটা কোনো যুক্তিসঙ্গত কথা, নাকি এটা সনাতনকে নিয়ে রাজনীতি করা হচ্ছে? কারণ এটা তো কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয়। সনাতন নিশ্চিতভাবেই কোনো দলের সম্পত্তি নয়, কিন্তু কেউ একে একটা বিষয় হিসেবে তুলতেই পারেন। কারণ আমরা ভুলতে পারি না যে এই দেশ ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছিল। যদিও আমরা বেশিরভাগই সেটা বিশ্বাস করি না, বা বেশিরভাগই এই ধরনের বিভাজনকে সমর্থন করি না, কিন্তু দেশটা সেভাবেই ভাগ হয়েছিল। আমরা এক ধাক্কায় আমাদের ভূখণ্ডের 1/3 হারিয়ে ফেলেছিলাম, পূর্ব এবং পশ্চিম দুই দিকেই। আর হ্যাঁ, শ্রীমতী গান্ধীকে ধন্যবাদ যে অন্তত তিনি একটাই পাকিস্তান করে দিয়েছিলেন। তা না হলে আমাদের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুটোই থাকতো। আজকের দুনিয়ায় সেটা সবচেয়ে বড় বিপর্যয় হয়ে দাঁড়াতো। অন্তত ওই একটা কাজ করা হয়েছিল। তাই এসব স্রেফ মুছে ফেলতে পারবেন না। দেখুন, আপনারা সংবাদের জগতে থাকেন, খবরটা পুরনো হয়ে গেলেই আপনার কাছে সেটা শেষ, নতুন খবরে চলে যান। কিন্তু যারা খুন হয়েছে, যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তাদের সাথে ভয়ানক যা কিছু ঘটেছে, সেই স্মৃতি প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলে। তো সেই প্রেক্ষিতে উনি যেটা বলছেন তার একটা প্রাসঙ্গিকতা তো আছেই। কিন্তু আপনি যখন দেশভাগের কথা বলছেন, সেটা পশ্চিমবঙ্গের জন্য কিভাবে প্রাসঙ্গিক? আরে, বাংলাদেশ তো আপনার ঠিক পাশেই বসে আছে। একটাই তো বাংলা ছিল, তার মাঝখানে একটা দাগ টানা হলো কিভাবে? ধর্মের ভিত্তিতেই তো, তাই না? তার মানে আপনার কি মনে হয় আমরা আবারও সেই বিপদের মুখে দাঁড়িয়েছিলাম যখন আমরা নির্বাচনের মাধ্যমে সনাতন বাঁচানোর কথা বলছি? দেখুন, সেই বিপদ আসুক বা না আসুক, যখন জনসংখ্যার অনুপাত স্বাভাবিক পরিবর্তনের বাইরে গিয়ে বদলাতে শুরু করে, স্বাভাবিক পরিবর্তন ঘটে। কারণ কিছু মানুষের হয়তো বেশি সন্তান হয়, আবার কারো কম সন্তান হয়। সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যা হতে কয়েকশো বছর সময় লাগে। কিন্তু যখন জনসংখ্যার অনুপাত বদলানো শুরু হয় কৃত্রিমভাবে, তখন মানুষের মনে নিরাপত্তাহীনতা তৈরি হওয়াটাই স্বাভাবিক। এবার আমি এমন একটা রাজ্য নিয়ে প্রশ্ন করতে চাই যেখানে আপনি নিজে অনেকটা সময় কাটান, তামিলনাড়ু। এটা কেউই আঁচ করতে পারেনি। বিজয় হঠাৎ কোথা থেকে এলেন? এই দেখুন, ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি জানি না কেন আপনারা দিল্লিতে বসে থেকেও দেখছেন না, তামিলনাড়ুতে সবাই এটা দেখতে পাচ্ছিল। কারণ আপনাকে বুঝতে হবে, তামিলরা খুব ধৈর্যশীল মানুষ। আর এই ধৈর্যটা
দুর্বলতা থেকে আসে না, ধৈর্য আসে বুদ্ধিমত্তা থেকে। আপনি যখন খুব বুদ্ধিমান হবেন তখন আপনি স্বভাবতই ধৈর্যশীল হবেন। তাই তারা অত্যন্ত ধৈর্যশীল মানুষ। তারা অপেক্ষা করেন, তারা সুযোগ দেন, তারা অপেক্ষা করেন, শুধুই অপেক্ষা করে যান। আমার তো মনে হয় প্রয়োজনের চেয়েও বেশি অপেক্ষা করেন। তবে হ্যাঁ, তারা অপেক্ষা করেন। তো ব্যাপারটা হলো, দুটো দ্রাবিড় দলের মধ্যে এই যে পিংপং খেলাটা চলছিল, এরা ভেতর ভেতরে একই, কিন্তু একে অন্যের সঙ্গে খেলা করছে। আর সবসময় এমনভাবে কথা বলে যেন আমরা নিজেরাই একটা আলাদা দেশ। কিছুক্ষণ হয়তো আপনার এই ভেবে উত্তেজনা হবে যে আমাদের একটা আলাদা পরিচয় আছে, কিন্তু তারপর আপনি বুঝতে পারবেন যে দীর্ঘমেয়াদে এটা আপনার কোনো কাজেই আসে না। সর্বোপরি সবাই একটু তাজা হাওয়ার খোঁজ করছিল, কারণ একই জিনিস বছরের পর বছর ধরে চলছে। এই দল আসুক বা ওই দল, একই ব্যাপার, মূলত কিছুই আলাদা নয়। দুর্নীতিটা এখানে অনেকটা রিলে রেসের মতো হয়ে দাঁড়িয়েছিল। কেমন? মানে এরা যা করছে, একই ব্যবস্থার অপব্যবহার পরের সরকার আর তারপরের সরকারও করেই চলেছে। তাই আমরা এই পিংপং খেলাটা অনেকদিন ধরেই চলতে দেখেছি। আমার মনে হয় মানুষ এতে ক্লান্ত হয়ে পড়েছিল, তারা একটা ত্রাতা খুঁজছিল। আর তামিলনাড়ুতে ত্রাতারা সবসময় রূপলি পর্দা থেকেই আসেন। আপনারা এমজিআরকে দেখেছেন, যিনি এক বিরাট নেতা হয়ে উঠেছিলেন, আর অবশ্যই জয়ললিতা, যিনি বহু ক্ষেত্রেই একজন অত্যন্ত দক্ষ প্রশাসকও ছিলেন। কিন্তু তাদের সবার ক্ষেত্রেও সেই একই সমস্যা, তারা আনুগত্যের ওপর ভর করে চলতেন, কাঠামো ভিত্তিক প্রশাসনিক দক্ষতার ওপর নয়। কারণ তারা ওই পটভূমি থেকে আসেননি, হঠাৎই চলে এসেছেন। তাই তারা কেবল নিজেদের চারপাশের কয়েকজন মানুষের ওপরেই ভরসা করতে পারেন, আর সেই মানুষগুলো যা ইচ্ছে তাই করে বেড়ায়। তো আবারও আমরা একজন ফিল্ম স্টারকে সামনে দাঁড় করিয়েছি। তবে এটা একটা নতুন যুগ, যেখানে ভিন্ন স্তরের তথ্য, নানান স্তরের বোধ শক্তি আছে। আর সাধারণত মানুষ তাকে একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবেই দেখেন, আর আশা করি তিনি যেন অতীতের একই ভুলগুলো না করেন। কিন্তু আমার মনে হয় এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের একটা বিরাট দায়িত্ব আছে। কারণ আমি ভারতের কেন্দ্রীয় সরকারকে কোনো বিজেপি সরকার বা খবরের চ্যানেলগুলো যেভাবে বলে, আমি মোদি সরকার হিসেবে দেখি না। আমি বিষয়টাকে সেভাবে দেখি না। আমি একে ভারতের সরকার হিসেবে দেখি। 140 কোটি মানুষের সরকার, এ কোনো দলের সম্পত্তি নয়। আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের উচিত এই গুণটা প্রদর্শন করা, আর এই নতুন নেতাকে একজন দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলা। কারণ এটা এই রাজ্য আর এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তামিলনাড়ু শুধু আরেকটা রাজ্য নয়, এই রাজ্য দেশের জন্য এক বিরাট অবদান রাখে অর্থনীতিতে, প্রযুক্তি আর বুদ্ধিমত্তার দিক থেকে। নানানভাবে তামিলনাড়ু সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো What kind of administrator do you think Vijay would be even after? তো আপনার কি মনে হয় সবকিছু শেখার পরেও বিজয় ঠিক কি ধরনের প্রশাসক হয়ে উঠবেন? কারণ মানুষ সবসময় ভিশন, আদর্শ আর ব্যাকগ্রাউন্ডের কথা ভাবে। উনি তো একেবারে নতুন। হ্যাঁ, উনি একজন সুপারস্টার ঠিকই, কিন্তু ওনার বিশ্বাসটা আসলে কি, আদৌ কি জানি? দেখুন, এটাই সবচেয়ে ভালো। আমার পছন্দ যারা কোনো কিছুতেই বিশ্বাস রাখে না। যদি তারা কোনো কিছুতে দৃঢ় বিশ্বাস রাখে, তাহলে তারা বিরোধিতা করবে অন্য কেউ অন্য কিছু বিশ্বাস করলে। তাই একদিক থেকে সেটা একটা বড় সুবিধে যে কোনো আদর্শ বা বিশ্বাস নেই। উনি শুধুই একজন ফিল্ম স্টার, যিনি মানুষের কাছে জনপ্রিয়, আর তিনি ভেবেছেন এই দায়িত্বটা নেওয়া উচিত। আপনাকে বুঝতে হবে, তিনি একেবারে সাফল্যের চূড়োয় থাকা অবস্থায় নিজের ফিল্ম ক্যারিয়ার ছেড়ে দিয়েছেন। তিনি ফুরিয়ে যাননি, তিনি এখনও জনপ্রিয়, আর সেটা ছেড়ে রাজনীতিতে নেমেছেন। আমি একরকম ওই সাহসটাকে ভরসা করি যে কেউ নিজের সারা জীবনের উপার্জিত সবথেকে মূল্যবান জিনিসটা ছেড়ে এতে ঝাঁপাতে চাইছেন, ফলাফল কি হবে না জেনেই। এখন ফলাফল তার পক্ষে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন তিনি নির্বাচনে নেমেছিলেন, সবাই তাকে উড়িয়ে দিচ্ছিল, বলছিল 12%-এরও বেশি ভোট পাবে না, এইসব আর কি। তো এত কিছুর পরেও মানুষ তাকে ভোট দিয়েছে। আমার বিশ্বাস মানুষ মূলত নতুন কিছুর আশায় তাকে ভোট দিয়েছে। আর সর্বোপরি জানেন তো, যেমন গ্রামের অতি সাধারণ মানুষ, যুব সমাজ আর এমনিতে তামিলনাড়ুর সবাইও বিশ্বাস করে তাদের আদর্শ, মূল্যবোধ আর তাদের নীতি, এই সব কিছুই সিনেমা থেকে অনুপ্রাণিত। সিনেমায় উনি ভালো মানুষ, মানে মানুষের বিশ্বাস উনি বাস্তবেও ভালো। দেখুন, আমি কাউকেই ভালো বা খারাপ বলে বিশ্বাস করি না। আসল কথা হলো পরিস্থিতি অনুযায়ী মানুষকে যোগ্য হতে হবে।
আর তিনি সেই লক্ষণও দেখাচ্ছেন যে তিনি যোগ্য হয়ে উঠতে চান। তিনি কি একজন দক্ষ প্রশাসক? এই মুহূর্তে আমার তা মনে হয় না। তবে আমি বলছি, আমাদের একটা গোটা আমলাতান্ত্রিক ব্যবস্থা আছে যাকে আমরা বলে থাকি লৌহ কঠিন ব্যবস্থা, সম্ভবত ওই শব্দটাই ব্যবহার করা হয়। তো তাকে এই ব্যবস্থার উপর নির্ভর করেই নিজের কাজটা শিখতে হবে। অনেক সময় আছে, উনি এখনও তরুণ, খুব বেশি তোলপাড় না করেই গুছিয়ে কাজ করার সময় আছে। তবে একটা উপদেশ তাকে দেব, তাকে সমাজের 7-8টা ভাগের মানুষকে চিহ্নিত করতে হবে। শিল্প, ব্যবসা, তার মধ্যেও ভাগ করা যায়, প্রযুক্তি, নির্মাণ কাজ ইত্যাদি ইত্যাদি। তারপর কৃষকেরা রয়েছেন। তো এমন করে বিভিন্ন গোষ্ঠী যারা তামিলনাড়ুর সমৃদ্ধি আর কল্যাণে অবদান রাখে তাদের সাথে দেখা করুন, তাদেরকে শুনুন, কথা বলবেন না, তাদেরকে শুনুন যে তারা কি চায়। আর দেখুন আগামী 5 বছরে কি কি করা সম্ভব। যদি এভাবে উনি এগোন, আমরা সবাই তার সঙ্গে আছি 100%। কারণ এই মুহূর্তে তার ওপর কোনো দায়বদ্ধতার বোঝা নেই। সাধারণত যখন কোনো রাজনৈতিক নেতা ওঠেন তার ওপর অনেক বোঝা থাকে, তাকে অনেকের অনেক শর্ত পূরণ করতে হয়, আর সেই কারণেই সে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু এনার কারোর প্রতি কোনো দায় নেই, উনি স্রেফ নিজের ব্যক্তিগত ক্ষমতায় জিতেছেন। আমার মতে এটা একটা বিশাল বড় সুযোগ। আশা করি উনি নিরাশ করবেন না। আমার মনে হয় উনি নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবেন। আশা করি উনি সঠিক পরামর্শদাতা পাবেন, আর আমরা সবাই পাশে আছি মানুষের মঙ্গলের কাজে। আর সর্বোপরি আমার মতে ভারত সরকারের উচিত তামিলনাড়ু সরকারের হাত শক্ত করে ধরা, তাদের সঠিক ভারসাম্যের জন্যে। আর আমাদের এখানে দলের কথা ভাবা উচিত নয়, কারণ উনি বিপুল মানুষের ভোটে জিতেছেন, উনি সাধারণ মানুষের ভোটেই জিতেছেন। আমাদের দেশে কোনো ইলেকটোরাল কলেজ নেই, এটা জনপ্রিয়তার ভোট, সবাইকে তার সম্মান করতে হবে, এমনকি কেন্দ্রীয় সরকারকেও। আর দেখা উচিত কিভাবে তাকে সাহায্য করা যায়, যাতে তিনি কোনো প্রশাসনিক বা অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে গুরুতর ভুল না করেন। অবশ্য আমার বিশ্বাস এমন ভুল তিনি করবেন না, কারণ তামিলনাড়ুতে ইতিমধ্যেই একটা ভালো ব্যবস্থা রয়েছে। এমনকি এই পরিসংখ্যানে দেখা যায় যে সাধারণত যখন মুখ্যমন্ত্রীরা বেশি বিষয়ে নাক গলান না, তখন প্রশাসন খুব ভালোভাবে চলে। আমার মনে হয় উনিও সেই রকম মুখ্যমন্ত্রী হবেন, অন্তত যতদিন না নিজের ভারসাম্য খুঁজে পাচ্ছেন, নিজের পরিকল্পনার পথে কাজ শুরু করছেন। দেখুন, আমরা কোনো নতুন দেশ নই, আমরা প্রায় 80 বছর ধরে এখানে আছি। হ্যাঁ, প্রায় 80 বছর। তাই কোনো একক রাজ্যের জন্যে আলাদা করে খুব বড় কোনো স্বপ্ন দেখার কিছু নেই। গোটা দেশের যেটা লক্ষ্য, রাজ্যের লক্ষ্য সেটাই। শুধুই পার্থক্য হবে সেটার কিভাবে বাস্তবায়ন করছি, সেটাও মোটামুটি নির্দিষ্টই করা আছে। তাকে শুধুই দুর্নীতি দূর করতে হবে আর সঠিক জায়গায় সঠিক মানুষকে বসাতে হবে। আমার মনে হয় উনি এটার জন্য যথেষ্ট যোগ্য, বুদ্ধিমত্তার সাথে কাজ করার লক্ষণ দেখিয়েছেন। Because Sadhguru, there are a lot of things that people have. কারণ সদ্গুরু, এমন অনেক বিষয় আছে যা নিয়ে মানুষ বেশ বিরক্ত হয়ে উঠেছেন, যেমন ধরুন দ্রাবিড় আদর্শ। আপনার কি মনে হয় সবার আগে এই আদর্শটা এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে? মানুষ কি এর বিরুদ্ধেই বার্তা দিলেন? এমন কোনো ব্যাপার নেই, মানুষ এগুলো শুধু টেলিভিশনের ক্যামেরার সামনেই বলে, হয়তো মাত্র 2% মানুষ এটা বিশ্বাস করে, বাকি মানুষেরা এই পথে চিন্তাই করে না। হ্যাঁ, মানুষের কাছে তামিল ভাষা, তামিল সংস্কৃতি, তামিল সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই নয় যে আমরা দ্রাবিড় মতাদর্শ নিয়ে ভাবছি। প্রতিটি রাজ্যেই তাদের ভাষা, সাহিত্য আর সংস্কৃতি তাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু তামিলনাড়ুতে গত 40 থেকে 45 বছরে আমার মনে হয় আন্নাদুরাইয়ের সময় থেকে তারা এমনভাবে কথা বলতে শুরু করেছিল যেন এটা সম্পূর্ণ একটা আলাদা সংস্কৃতি। কিন্তু এমনটা নয়, প্রাচীনকালে গুজরাট পর্যন্ত দ্রাবিড়দের অস্তিত্ব ছিল। তাই ব্রিটিশ আমলেও তারা এই পুরো অঞ্চলটাকে মাদ্রাজ প্রেসিডেন্সি বলতো, কারণ তারা এই পুরোটাকেই একই সংস্কৃতির অংশ হিসেবেই দেখেছিল। আমরা হয়তো আলাদা ভাষায় কথা বলতাম, কিন্তু আমাদের সংস্কৃতি সবসময় একই ছিল। তাই তামিলনাড়ুকে অন্য গ্রহের অংশ হিসেবে তুলে ধরার চেষ্টা করাটাই একেবারে ভুল। আমার মনে হয় না যে তামিলদের মনে এই ধরনের কোনো চিন্তা আছে। খুব সামান্য কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে এটা উস্কে দেওয়ার চেষ্টা করে মাত্র। আমার মনে হয় এবার এগুলোর অবসান হবে, উনি একটা ভিন্ন ভাষায় কথা বলবেন, আর সেটা একটা ভালো দিক। But could Vijay completely take make a clean break from that? কিন্তু বিজয় কি এর থেকে নিজেকে পুরোপুরি আলাদা করতে পারবেন? কারণ তিরুপ্পারাঙ্কুন্দ্রমের মতো বিষয়গুলোতে তিনি একেবারেই সরব হননি। তিনি এটা নিয়ে একটা কথাও বলেননি, সমর্থনও করেননি, আবার সমালোচনাও করেননি। তো দ্রাবিড় আদর্শের সাথে যুক্ত যে চিরাচরিত ধারণাগুলো রয়েছে, যেমন উত্তর বনাম দক্ষিণ, হিন্দি বিরোধিতা, বা আমি ঠিক হিন্দু বিরোধী বলবো না, তবে
তিরুপ্পারানকুন্দ্রমে যা ঘটেছে সেটা তো আমরা দেখেছি। বিজয় কি সেগুলো ঠিক বিপরীত? ঠিক তা নয়, তবে আমার মনে হয় তিনি তার নিজস্ব ভোট ব্যাংকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন, যেটা খুব একটা ভালো কথা নয়, কিন্তু রাজনৈতিক দিক থেকে আমি এটা বুঝি যে প্রাসঙ্গিক থাকার জন্য হয়তো আপনাকে এরকম কিছু করতে হয়। কিন্তু এখন যখন তিনি দেখতে পাচ্ছেন যে তার ভোট শুধু কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠী থেকে আসেনি, বরং পুরো তামিলনাড়ুর সব স্তরের মানুষের কাছ থেকে এসেছে, তখন আমার মনে হয় তিনি এই বিষয়গুলোতে নিজের দৃষ্টিভঙ্গি বদলাবেন। আপনি কি তাকে পরামর্শ দেবেন, বা আপনার কি মনে হয় তিনি কোনো এক সময় মন্দিরগুলোকে রাজ্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করবেন? দেখুন, এই কাজটা তো কেন্দ্রকে করতে হবে, রাজ্যকে নয়। আমাদের আইন দরকার। আমার মনে হয় সম্প্রতি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে বলেছে আমরা কোনো মন্দির পরিচালনা করতে চাই না। তো শুধু মুখে বলছেন কেন? ওদের আইন পাস করা উচিত, মন্দিরগুলোকে মুক্ত করে দেওয়া হোক। এটা করার পদ্ধতিটা কি? এটা বেশ জটিল একটা প্রক্রিয়া। এতে 5, 10 বা 15 বছরও লাগতে পারে, কিন্তু প্রক্রিয়াটা তো সংসদ থেকেই শুরু হওয়া উচিত। আমরা তামিলনাড়ুর ওপর এটা চাপাচ্ছি কেন? আমি এবার আবার পূর্ব ভারতের দিকে ফিরে আসতে চাই। আমরা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা আরও একটা দারুণ সমীকরণ দেখতে পেয়েছি। এটাকে এড়িয়ে যাওয়া যায় না। আসাম একটা বিরাট বড় ব্যাপার। হেমন্ত দাদা অসাধারণ কাজ করেছেন। দেখুন, সম্ভবত তিনিই একমাত্র বিজেপি নেতা যিনি মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে বিপুল সমর্থন পেয়েছেন। তিনি মানুষের মধ্যে এই সম্পর্কটা গড়ে তুলতে পেরেছেন, আর এটাই সব জায়গায় দরকার। কারণ ভারতের ভবিষ্যতের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে মুসলিমরা যেন নিজেদের আলাদা কোনো পরিচয় না দেখে। তাদের উচিত নিজেদের একজন ভারতীয় হিসেবে দেখা। এটাই সবচেয়ে বেশি জরুরি। আমার মনে হয় উনি এই কাজটা অন্য সবার চেয়ে ভালো করছেন। অবশ্যই প্রধানমন্ত্রীও বারবার এটাই বলার চেষ্টা করেছেন, কিন্তু অন্য একটি গোষ্ঠী সারাক্ষণ তাকে একটা আলাদা তকমা দেওয়ার চেষ্টা করে। যদিও তিনি সবসময় সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, অন্তত কিছু লোক তাকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখার চেষ্টা করেই যায়। কিন্তু আমার মনে হয় আসাম একটা জ্বলন্ত উদাহরণ যে কিভাবে এই সম্পর্কগুলো গড়ে তুলতে হয়, আর কিভাবে পরিচিতিটা শুধুমাত্র জাতীয়তা আর দেশপ্রেমের হওয়া উচিত, কোনো ধর্মের নয়। ধর্ম আপনার ব্যক্তিগত বিশ্বাস, আপনি যে কোনো ধর্ম পালন করতে পারেন। তো আমার মনে হয় হেমন্ত বিশ্ব শর্মাজি খুব দারুণ একটা কাজ করেছেন। আমি তার সাথে থেকেছি, আর আমি জানি তিনি যে কাজটা করছেন সেটা কতটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আমি দেখেছি তিনি কিভাবে মানুষের সাথে মেশেন। তিনি আমাদের একটা অনুষ্ঠানে এসেছিলেন, আর মানুষ তাকে এমনভাবে গ্রহণ করলো যেন তিনি খুব কাছের কোনো বন্ধু, কোনো রাজনৈতিক নেতা নন। এটা সত্যিই চমৎকার। আমার মনে হয় এই যোগাযোগটাই খুব দরকার। সদ্গুরু, আপনি যোগাযোগের কথা বলছেন ঠিকই, কিন্তু আমি কিছু প্রতিবেদন পড়ছিলাম আর আসামের ব্যাপারে সেখানে লেখা ছিল যে এটা নাকি সর্বকালের অন্যতম ভয়ানক, বিষাক্ত আর সাম্প্রদায়িক একটা নির্বাচন ছিল। আর সেই কারণেই নাকি হিমন্ত বিশ্ব শর্মা জিতেছেন। শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলেছেন তাতেও নাকি বাংলায় এরই প্রতিধ্বনি শোনা গেছে। সেই জন্য আমি এই মিলগুলোর কথা বলছিলাম। দেখুন, ব্যাপারটা হলো তিনি বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলছেন, আর দুর্ভাগ্যবশত তাদের প্রায় 99% হলো মুসলিম। তাই মানুষ বলছে তিনি নাকি মুসলিমদের বিরুদ্ধে কথা বলছেন। না, তিনি বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলছেন। যখন আমরা বেআইনি বলি তখন দেশে থাকা যে কোনো বেআইনি জিনিস, তা বেআইনি মদ হোক, বেআইনি জনসংখ্যা হোক, বা অন্য যে কোনো বেআইনি জিনিসই হোক, দেশে এইসবের কোনো জায়গা থাকা উচিত নয়, আপনি যদি দেশের মঙ্গল চান তাহলে। তো তিনি যখন বেআইনি অনুপ্রবেশকারীদের নিয়ে কথা বলছেন, তখন মানুষ বলছে তিনি নাকি মুসলিমদের বিরুদ্ধে কথা বলছেন, যেটা একদমই ঠিক নয়। কারণ মানুষ এই বিভাজনের ওপর ভর করেই রাজনীতি করেছে। এখন সময় এসেছে সম্পর্কের সেতু গড়ে তোলার। এখন গোটা ভারতকে একটা জাতীয় শক্তি হিসেবে একজোট করার সময় এসেছে, মানুষকে ভাগ না করে। আপনি কি বিশ্বাস করেন আর আমি কি বিশ্বাস করি, বা আপনি কার পুজো করেন বা অন্য কেউ কার পুজো করে, এইসবের ভিত্তিতে। তো আমার মনে হয় সেই অর্থে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। আসাম যেভাবে ভোট দিয়েছে, মানুষ যে তার উপর কতটা ভরসা করে, এটা তারই প্রমাণ। প্রতিবেদন তো যে কেউ লিখতে পারে, বেশিরভাগ মানুষই পয়সা নিয়ে প্রতিবেদন লেখে, জীবিকার দায় লেখে, কাজেই যা ইচ্ছে তাই লেখে। সব শেষে আপনার থেকে জানতে চাই সদ্গুরু, দুটো রাজ্যের ব্যাপারে, বিশেষত পশ্চিমবঙ্গ, যারা এই ফলাফলে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বেশ আবেগপ্রবণ প্রতিক্রিয়া দিয়েছেন। আপনি কি কেরালার দিকে একেবারেই যাবেন না, পদ্মজা? হ্যাঁ, অবশ্যই কেরালা। মানুষের মুখে একটা খুব মজার কথা শোনা যেত যে দুনিয়ায় নাকি শুধু 3টে জায়গাতেই বামপন্থীরা ক্ষমতায় আছে। 1 হলো মিডিয়ায়, 2 হলো জেএনইউতে, আর 3 কেরালায়। এখন মনে হচ্ছে সংখ্যাটা কমে আজ 2।
দেখুন, সেটাও একদিন ধুয়ে মুছে যাবে। আমার মনে হয় সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে কেরালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, কারণ বামপন্থা তার যে আসল নির্যাস, দুর্ভাগ্যবশত সেটা অনেকদিন আগেই হারিয়ে গেছে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, তিনি কার্যত এই গোটা রেড করিডোরকে একরকম পুরোই মুছে ফেলেছেন বা আত্মসমর্পণ করতে বাধ্য করেছেন। যেভাবেই হোক তাদের প্রশমিত করা হয়েছে, যেটা একটা স্বাধীন দেশ হিসেবে রাষ্ট্র ও জাতীয়তার বিকাশের জন্য সবচেয়ে বেশি জরুরি। আর তাছাড়াও কেরালায় মানুষ যে কংগ্রেসের দিকে ঝুঁকছে সেটা ভালো লক্ষণ। আর আমার মতে সর্বোপরি একটা বিশ্বাসযোগ্য জাতীয় দলকে বিরোধী আসনে দেখাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আঞ্চলিক দলীয় আধিপত্য একদমই ভালো নয়। দীর্ঘমেয়াদী এটা দেশের সার্বভৌমত্বের বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আর একমাত্র দেশের দ্বিতীয় দল, যাকে জাতীয় দল বলতে পারেন, কারণ কংগ্রেসের হাতে এখনও দেশের 20% ভোটার বা সমর্থন রয়েছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে কংগ্রেস একটা বিশ্বাসযোগ্য, দায়িত্বশীল আর গঠনমূলক বিরোধী দল হিসেবে উঠে আসুক। দুর্ভাগ্যবশত তারা এমন জায়গায় পিছিয়ে গেছে যে তাদের দেখে তেমন মনেই হয় না, কিন্তু তাদের ঘুরে দাঁড়ানোটা ভীষণ জরুরি। কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় একটা শক্তিশালী বিরোধী দল থাকাটা খুব দরকার সারা দেশেই। আঞ্চলিক দলীয় আধিপত্য দূর হোক, আমি তো আরও চরম কথা বলবো, যেটা আমায় বিতর্কে ফেলবেই, বিতর্কের মুখে। আমি তো বলবো একটা সময় পর ভারতের সংবিধানে এমন একটা আইন আনা উচিত যে যত্রতত্র যে কেউ রাজনৈতিক দল খুলতে পারে না। এখন অবস্থা এমন যে আমার কাছে 5 জন থাকলেই বা 5 জন না থাকলেও একটা দল খুলে বসতে পারি, শুধুই একটা প্রতীক আর কিছু একটা করলেই হলো। এই সব বন্ধ হওয়া দরকার। এটা আসলে গণতন্ত্রের পরিহাস। কিন্তু তখন তো ওরা যুক্তি দেবে যে তাহলে বিজয় কখন উঠে আসতেন না? যদি 2 বছর আগেও এই নিয়ম থাকতো তাহলে তো বিজয় ওই তাহলে 5 জন উনি লোক অন্য নিয়ে কোনো একটা দল ব্যবস্থা তৈরি দিয়ে করা আসতেন। ব্যক্তি হতেন। হ্যাঁ, উনি অন্য কোনো উপায়ে আসতেন, হয়তো অন্য কোনো দলের হাত ধরে আসতেন। আর দেখুন, বিজয়ের মতো ঘটনা তো রোজ ঘটে না, তাই না? এটা একবার হয়েছে, সব রাজ্যেই একই জিনিস ঘটবে না। এটা একটা খুব বিরল ঘটনা। হঠাৎ কখনো এমনটা ঘটলে ঠিক আছে, কিন্তু আমি বলছি দেশের দীর্ঘমেয়াদী মঙ্গলের জন্যে যেভাবে ব্যাঙের ছাতার মতো এত দল গজাচ্ছে আর বিভাজনের কথা বলছে, সেটা একটা বড় সমস্যা। এদের অনেকেরই কোনো ধারণা নেই যে ভারত আসলে কি, ভারতের সংবিধান কি, আমরা কি অবস্থান নিয়েছি, বা ধর্ম নিরপেক্ষ হওয়ার আসল মানে কি। ওদের মধ্যে এসবের বিন্দুমাত্র ধারণাও নেই। কারণ এমন রাজনৈতিক নেতাদের অনেকের সাথেই আমার দেখা হয়েছে পাড়ার কোনো ব্যবসার মতো, ঠিক যেন পাড়ার ছোট কোনো ব্যবসা, যে কেউ এসে একটা দল খুলে বসলো, আর তার যদি একজন বিধায়কও থাকে তবে তার দর কষাকষির ক্ষমতা চলে আসে, টাকার লেনদেন শুরু হয়। দীর্ঘমেয়াদের কথা ভাবলে কংগ্রেসের নিজেদের একটা যোগ্য বিরোধী দল হিসেবে গড়ে তোলা ভীষণ জরুরি। আমি জানি অনেকেই আমার এই কথাটা পছন্দ করবেন না, কিন্তু দেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বিশ্বাসযোগ্য, গঠনমূলক বিরোধী দল থাকতেই হবে। আর যে দলের এই কাজটা করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো আছে সেটা হলো কংগ্রেস দল। আমি আশা করি তারা এই কথাগুলো শুনবে আর নিজেদের সেই জায়গায় গড়ে তুলবে। আমি খুশি যে তারা এই বিষয়টায় বাম সরকারকে হটিয়ে দিয়েছে, কিন্তু তারা একটু বেশি তোষণ নীতির দিকে ঝুঁকে পড়েছে। তাদের উচিত সেখান থেকে বেরিয়ে আসা আর নিজেদের জাতীয়তাবাদী দিকটা তুলে ধরা। এটা খুব জরুরি। সেখানে অনেক ভালো ভালো নেতা আছে, যেমন শশী থারুর আছেন, আর আপনারা জানেন তো যে সতীশ সেন একজন খুব ভালো নেতা। এইসব মানুষদের সামনে আসা উচিত আর দলটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে সেটাকে একটা বিশ্বাসযোগ্য দল বলে মনে হয়। আমি জানি তারা অনেক রাজ্যেই হেরেছে, সেটা বড় কথা নয়, কিন্তু দেশের কথা ভাবলে যদি তারা সরকার গড়তে নাও পারে তাহলেও সংসদে বিরোধী আসনে বসার জন্য তাদের পর্যাপ্ত সংখ্যায় থাকা উচিত। আজকে আমরা উন্নয়নের একটা নির্দিষ্ট স্তরে পৌঁছেছি, তাই আমরা ভাবছি যে ঠিক আছে, কোনোভাবে বিজেপি শাসন করুক আর দেশটার উন্নতি হোক। কিন্তু সময়ের সাথে সাথে যখন উন্নয়ন হবে তখন একটা শক্তিশালী বিরোধী দল থাকাটাও খুব জরুরি। এখন বিরোধীরা বলতে গেলে একটা জগা খিচুড়ি অবস্থা। তারা সবাইকে একসাথে এনে এক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ এর মধ্যে কিছু পারিবারিক দল, কিছু স্রেফ বাণিজ্যিক দল, এইরকম নানান ধরনের দল আছে। তাই খুব দরকার যে কংগ্রেসের মতো শক্ত ভিত একটা বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে নিজেদের গড়ে তুলুক, আর আশা করি সেটা হবে। এই মুহূর্তে আপনি যদি দেখেন কোনোভাবে একটা সুতো জুড়ে রয়েছে কেরালা, কর্ণাটক
আর তেলেঙ্গানা তাদের হাতে রয়েছে, আর অবশ্যই হিমাচল প্রদেশ। তাই আমি শুধু রাজ্য সরকারের কথা ভাবছি না, গোটা দেশের জন্যে আমাদের একটা বিশ্বাসযোগ্য বিরোধী দল দরকার। আপনার কি মনে হয় রাহুল গান্ধী এটা করতে সক্ষম? আপনি তো শশী থারুর বা ভিডি আমি সতীশেনের কথা বললেন। এই নিয়ে কোনো রাজনৈতিক আলোচনায় জড়াতে চাই না, কারণ সরকারিভাবে দেখতে গেলে তিনি ওই দলের একজন সাংসদ এবং বিরোধী দলনেতা। আসুন আমরা সেই পদটাকে অন্তত সম্মান করি। কে সক্ষম আর কে সক্ষম নয়, একটা দল কেন শুধু একজন ব্যক্তির ওপর নির্ভর করে থাকবে? বিজয়ের ক্ষেত্রে এটা সত্যি, কারণ সেটা এক ব্যক্তির দল, কেবল তার জন্যই ওই দলটার অস্তিত্ব আছে। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে তো ব্যাপারটা তা নয়। কংগ্রেস দলের 100 বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে, এমনকি স্বাধীনতার আগেও তাদের একটা ইতিহাস আছে। তাই আমাদের এমন একটা দলকে শুধু একজন ব্যক্তির দক্ষতা বা ক্ষমতা দিয়ে বিচার করা উচিত নয়। দলটা কেন একজনের উপর নির্ভর করবে? আমি তো বলবো যে দল গড়ে তোলার মতো 25 জন যোগ্য নেতা তারা অনায়াসই সামনে আনতে পারেন। আমি নিশ্চিত যে ওই দলটার সেই গভীরতা আছে। দুর্ভাগ্যবশত গত কয়েক বছরে হয়তো তারা সেটা ঠিকমতো ব্যবহার করেননি, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ার আগেই এখন সেটা করার সময় এসেছে। যদি তাদের ভোটার সংখ্যা 20% নিচে নেমে যায়, তাহলে আর ফিরে আসাটা খুব কঠিন হয়ে পড়বে। তখন যেটা হবে, প্রতিটি রাজ্যে একটা আঞ্চলিক আধিপত্য তৈরি হবে। বাংলায় কি হয়েছে সেটা তো আপনারা দেখেছেন। এই ধরনের জিনিস একেবারেই হওয়া উচিত নয়। দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলতে পারে এমন কোনো ঘটনা ঘটা উচিত। আর এর জন্যেই জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী এমন একটা নির্ভরযোগ্য বিরোধী দল থাকা অত্যন্ত জরুরি। বেশ ঠিক, সব সময় মানুষ আর মানুষের বুদ্ধি সবার ওপরে, আর ভোটারদের এই বিচক্ষণতাই প্রমাণ করে দেয় যে তাদের বোকা বানানো যায় না, আর কেউ তাদের বোকা বানাতে পারবেও না। এটা কি একটা ভালো দিক একটা নয়? দারুণ দিক। আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সদ্গুরু, ধন্যবাদ। Thank you. Right.